বাড়ে। তো আমরা ওনার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স শুনবো, কিভাবে কি স্টাডি কিভাবে করছে, তার প্ল্যানটা কিরকম ছিল। ঠিক আছে। সো যাতে করে যারা ইন্টারেস্টেড আছে, ফিউচারে হতে চাচ্ছে সিইএ, তাদের জন্য সহজ হবে। হ্যাঁ, আমিও পাশ করার পরে আমিও শেয়ার করছিলাম আমার নিজেরটা কিভাবে কি করলাম। সো একইভাবে হায়দার ভাই কিছু শেয়ার করবে। ঠিক আছে, উনি আগে নিজেরটা শেয়ার করে নিক, এরপরে আমার বাকিটা কথাবার্তা একটু বলবো আর কি, অল্প। ঠিক আছে, তো হায়দার ভাই আপনি শুরু করেন। আপনার জার্নিটা কিভাবে শুরু হলো, কোত্থেকে হলো, কেমনে কি হলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হায়দার আলী। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন আমি পাওয়ার গ্রিডে কর্মরত আছি, পিজিসিবি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি একটা স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। একটু ইয়ে করে নিই। জি, আসসালামু আলাইকুম। একটু অ্যাডমিট করে দিই কে কে আসছি। আস্তে আস্তে পার্টিসিপেন্ট বাড়তেছে। আপনি হ্যাঁ, আমি শুরু একটু করতে অ্যালাউ পারেন। করতেছি সবাইকে। অ্যাডমিট হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, আপনার ওখানে চলে আসতেছে না ইয়েগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে চলে আচ্ছা আসছে। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় একটু ওয়েট করি 2-3 মিনিট। আচ্ছা হ্যাঁ, ওই যে আমার মনে হয় মাউন্ট ভাইকে পোস্ট করেন, দেখেন তো উনি অ্যালাউ করতে পারবেন না, আমি ঠিক নিশ্চিত না। মাউন্ট ভাইকে তো পোস্ট করে দেন, তখন হোস্ট ছেড়ে দিয়েছি। রুল ভাই, আপনি মনে হয় করে দিলে ভালো হইতো। উনি যেহেতু রেগুলার ইয়ে করে না, খুঁজে আমি পাবে তো না। এখন হোস্ট নাই, আমি আপনার কিছু করতে পারবো না। তাহলে আচ্ছা আচ্ছা। ওই মাউন্ট ভাইয়ের আচ্ছা। নামের উপর ক্লিক করলেই হবে। নামের উপর ক্লিক করলে অপশনটা আসবে। হুম হুম হুম। মামুন ভাইকে আমি পোস্ট করে দিচ্ছি। ওকে ওকে, হ্যাঁ এখন হয়েছে। আপনি আপনি শুরু বলতে থাকেন, আমি হ্যাঁ, আস্তে আস্তে ঠিক সবাইকে আছে। অ্যাকসেপ্ট করতেছি। যে আমি মোহাম্মদ হায়দার আলী। আমি গত বছর নেক্সট এজ কনসার্টিয়া থেকে আহ, বোধহয় আমরা ক্লাস শুরু করেছিলাম অত অগাস্টে। মামুন ভাইয়ের মেন্টরশিপে আসলে আমরা শুরু করেছিলাম। তো মামুন ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। বা মামুন ভাই আসলে যেভাবে আমাদের গাইড করেছিলেন, তো মামুন ভাইয়ের গাইডেন্সের কারণেই আমার যেটা মনে হয় যে আমি আসলে অনেকখানি উপকৃত হয়েছিলাম। তো আর নেক্সট এজ কনসার্টিয়াকেও আমি একটু কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজকে আমাকে সুযোগ করে দিয়েছে। তো আমার যে সিই হওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা সবার সাথে শেয়ার করার সুযোগ দিয়েছে। তো এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হুম। আচ্ছা, আমরা শুরু করি। তো আহ, আমার যে সিএ হওয়ার যে জার্নি, তো সেটা যদি আমি আসলে সবার সাথে শেয়ার করতে চাই। প্রথমে আমার যেই ইয়েটা আসছে, যে আমাদের শ্রেডার যে সার্টিফিকেশন, তো শ্রেডার সার্টিফিকেশনের জন্য আমাদের আসলে দুইটা রিসোর্স আমাদের প্রয়োজন। প্রথম দরকার আমাদের শ্রেডার বইটা। শ্রেডার 4টা মডিউল আছে। শ্রেডার 4টা মডিউল আমাদের এইটার উপর পরীক্ষাগুলো হয়। এই 4টা মডিউল আমাদের জোগাড় করতে হবে। আর এর সাথে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি ইন্ডিয়া, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি ইন্ডিয়ার যে 4টা মডিউল পাওয়া যায়, ওই 4টা মডিউলের কিছু প্রতিটা চ্যাপ্টারের সাথে কিছু ম্যাথ এবং কিছু এমসিকিউ থাকে। তো এই ম্যাথ এবং এই এমসিকিউ এগুলো আমাদের সলভ করতে হবে। তো এইটা হচ্ছে আমার
প্রথম রিসোর্স যে সি এর, সরি আমার একটু প্রবলেম হচ্ছে, আমার স্ক্রিনটা আসলে আমি ইয়ে করতে পারছি না। তো এটা হচ্ছে আমার প্রথম রিসোর্স এই ক্ষেত্রে। দেন ট্রেডার মডিউলগুলো যদি আমরা একটু দেখি, এখানে 4টা মডিউল আছে। 4টা মডিউলের প্রথম যে মডিউলটা, এটা হচ্ছে এনার্জি ফান্ডামেন্টালস। এখানে 7টা চ্যাপ্টার আছে। তো এটা মূলত হচ্ছে এইটা মেইনলি এনার্জি ম্যানেজমেন্ট রিলেটেড যে চ্যাপ্টারগুলো এইগুলা, তার সাথে কিছু এনার্জি ব্যালেন্স আর ম্যাটেরিয়াল ব্যালেন্সের কিছু চ্যাপ্টার, আর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এনার্জি এফিসিয়েন্সি, দেন এনার্জি মনিটরিং অ্যান্ড টার্গেটিং, এই টাইপের কিছু চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমার যেটা মনে হয়েছে, একটা চ্যাপ্টার একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স, এই চ্যাপ্টারটা। তো যারা আসলে এই সার্টিফিকেশনের জন্য যাবেন, তো তাদের আমি বলবো যে এই চ্যাপ্টারটা একটু দেখতে পারেন, মানে ভালো মতন, যে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স। আর মডিউল টুতে যদি আমরা যাই, মডিউল টুতে আমাদের মূলত হচ্ছে এটা থার্মাল সিস্টেম, পুরাটাই থার্মাল সিস্টেমের উপর পুরো বইটাই। এর মধ্যে ফুয়েল অ্যান্ড কম্বাসশন, বয়লার, স্টিম, স্টিম সিস্টেম, তারপর ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস, ইনসুলেশন, এফবিসি বয়লার, কো জেনারেশন, ওয়েস্ট হিট রিকভারি, এই চ্যাপ্টারগুলো আছে। এই চ্যাপ্টারগুলোর মধ্যে বয়লারের চ্যাপ্টারটা, এটাতে বেশ কিছু ম্যাথ আছে। স্টিমের চ্যাপ্টারেও বেশ কিছু ম্যাথ। ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে অনেকগুলো ম্যাথ থাকে, এবং বড় বড় কিছু ম্যাথ আছে। তো এই চ্যাপ্টারগুলো আসলে ম্যাথমেটিক্সের উপর, মানে ম্যাথ থাকে, এগুলো একটু দেখা লাগবে। দেন যদি বলি চ্যাপ্টার মডিউল থ্রি, মডিউল থ্রি হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, এটা বইয়ে আসলে লেখা আছে ইলেকট্রিক্যাল সিস্টেম। তো এইখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুইটা একসাথেই আছে। তো এই কারণে আমি এটাকে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম লিখলাম। তো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের মধ্যে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের ক্ষেত্রে প্রথম যে দুইটা চ্যাপ্টার, এটা পিওর ইলেকট্রিক্যাল বলা যায়। আর বাকিগুলা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মিক্স, মেইনলি আসলে মেকানিক্যাল বাকি চ্যাপ্টারগুলো মেইনলি। তো এই ক্ষেত্রে এইচভিএসি অ্যান্ড রেফ্রিজারেশন, এই চ্যাপ্টারটা আমার মনে হয় এখানে একটু ক্রিটিক্যাল। এই 10টা চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল আমার মনে হয়। আর মডিউল ফোর যেটা, মডিউল ফোর হচ্ছে আমাদের প্রথম যে তিনটা মডিউল, ওয়ান টু থ্রি, এই তিনটার যে কম্বিনেশন, এই তিনটার কম্বিনেশনে এখান থেকে আমাদের মডিউল ফোরটা আসে, মডিউল ফোরটা থাকে এই তিনটার কম্বিনেশন। এবং এটা যদি আমরা আরেকটু দেখি এক্সাম প্যাটার্নটা কি হয়, তো মডিউল ওয়ান, মডিউল টু আর মডিউল থ্রি, এই তিনটাই হচ্ছে আমার ক্লোজড বুক এক্সাম, ক্লোজড বুক এক্সাম। আর মডিউল ফোর যেটা, মডিউল ফোরটা হচ্ছে ওপেন বুক এক্সাম। তো মডিউল ওয়ান, মডিউল টু এবং মডিউল থ্রি 3 ঘন্টার এক্সাম হয়। এই 3 ঘন্টার এক্সামের মধ্যে 150 নাম্বারের, 150 মার্কসের পরীক্ষা। 150 মার্কসের মধ্যে এমসিকিউ থাকে 50 মার্কস, শর্ট কোয়েশ্চেন থাকে 40 মার্কস, আর 60 মার্কস থাকে ব্রড কোয়েশ্চেন। আর মডিউল ফোর যেটা, যেটা কিনা মডিউল ওয়ান টু এবং থ্রি এই তিনটার কম্বিনেশন, এটা টোটালি ম্যাথমেটিক্স, মানে ম্যাথই আসে এখানে। এটা ওপেন বুক এক্সাম, আর এটা 100 নাম্বারের পরীক্ষা, 3 ঘন্টা। তবে 3 ঘন্টা হলেও, এটা 100 নাম্বার হলেও, এটার মানে যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন, তাতে 3 ঘন্টা আসলে এনাফ না। হুম। তারপরও মানে 100 নাম্বার দেখে এটা আসলে মনে করার কারণ নেই যে এটা মানে কোয়েশ্চেনগুলো ছোট হয়। ওই 150 নাম্বারকেই বলতে গেলে আসলে 100 নাম্বারে ইয়ে করে আনে। তো এখানে 20 নাম্বার এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন থাকে 20 নাম্বার, আর ব্রড কোয়েশ্চেন থাকে 60। আর পাস মার্ক হচ্ছে আমার এখানে 60%। 60% পেলে পাস, প্রতিটা ইন্ডিভিজুয়াল মডিউলে পাস করতে হয়। আর যদি কারো 4টা মডিউলের মধ্যে 3টা মডিউল যদি কেউ ক্লিয়ার করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে তার 2টা রিটেক, মানে পরপর আরো পরপর 2বার একটা সাবজেক্ট শুধু, একটা মডিউল শুধু রিটেক দেওয়ার একটা অপশন থাকে। এখন যদি আমরা আসি আসলে প্রিপারেশনটা কিভাবে নিব এটার,
তো প্রিপারেশনটা যদি আমি বলি, আসলে এটা একটু জার্নিটা লম্বা। আর যারা আমরা আসলে জব করে পরীক্ষাটা দিচ্ছি, আমাদের জন্য যেটা আসলে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মানে সময়টা আমরা পাই কম। সময়টা পাই কম, তারপর হচ্ছে আমাদের যে পড়াশোনা করার যে ফ্লোটা, আসলে অনেকদিন ধরে যারা আমরা পড়াশোনার মধ্যে নাই, তো সেই হিসেবে ফ্লোটা থাকে না। তো এইটা মানে কষ্টকর হয় ওইখান থেকে, মানে কোশ্চেনটা কঠিন হয় বা এক্সামটা কঠিন, আমি আসলে সেটা বলবো না। মেইনলি যেটা হয় হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট করাটাই কঠিন হয়। তো এই জন্যই আমার এখানে একটু লেখা আছে কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। তো যদি আমরা আসলে একটা প্ল্যান করে আগাই, রেগুলার পড়াশোনার মধ্যে থাকি, আর রেগুলার পড়াশোনার মধ্যে থাকি এবং একটা প্ল্যান্ড ওয়েতে আগাই, তাহলে আমার মনে হয় খুব বেশি আসলে এটা কঠিন না। এই 4টা মডিউলে একবারে ক্লিয়ার করে আসা এটা কঠিন না। তবে একটা প্ল্যানের মধ্যে প্ল্যান্ড ওয়েতে আগাইতে হবে। তো এটা প্ল্যান্ড ওয়েতে আগানোর জন্য আমি আসলে নিজে যেভাবে ফেস করছি এবং পড়াশোনার সময় মাউন্ট ভাই থেকে আমি যে সাজেশনগুলো পাইছি আসলে, তো সেগুলোর আলোকে আমি একটু এটা বলি। মেইনলি এটাই সেটা হচ্ছে আমার প্রথমে যেটা জানতে হবে, আমার কোয়েশ্চেনটা আসলে প্যাটার্নটা কিভাবে আসে, কোয়েশ্চেন প্যাটার্নটা জানতে হবে। এবং কোয়েশ্চেনের মধ্যে আমার জানা উচিত যে আমার এমসিকিউ কত পার্সেন্ট, আমার শর্ট কোয়েশ্চেন কিরকম আসে, ব্রড কোয়েশ্চেন কিরকম আসে, এবং ম্যাথ কত পার্সেন্ট আসে, থিওরি কত পার্সেন্ট আসে। তো যেটা আমরা মানে অ্যানালাইসিস করে দেখলাম, মোটামুটি 80% হচ্ছে আমার আসলে এখানে ম্যাথ, আর 20% থিওরি থেকে কোয়েশ্চেন আসে। এবং থিওরির কোয়েশ্চেনগুলো আসলে এমন যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে এটা কনসেপচুয়াল বেসড। তো এটা আমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আমি বলতে পারি যে আমরা বলতে পারি এটা থিওরিটা যে কেউ পড়তে পারবে, দিতে পারবে। ম্যাথেও হচ্ছে যেহেতু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং আমার ইকুয়েশনগুলো সব জানা থাকে, তাহলে একটু সময় পেলে কিন্তু ম্যাথগুলা করে আসা যায়। সময় পেলে ম্যাথটা করে আসা যায়। তো এই জন্য বড় বিষয়টা হচ্ছে আসলে আমার টাইমটা আমি কিভাবে ম্যানেজ করব, আর ম্যাথটা আমি কত দ্রুত মানে প্র্যাকটিস এখানে মানে যখন আমি করব তখন কত দ্রুত করতে পারবো, যখন আমি ডেলিভারি দিব তখন কত দ্রুত আমি আনসার কোয়েশ্চেনটা সলভ করে আসতে পারবো। কারণ কোয়েশ্চেন যেটা হয়, 3 ঘন্টার যে কোয়েশ্চেনটা আসে, আমি বলবো এটা মানে 3 ঘন্টার জন্য অনেক টাইম কনজিউমিং এবং অনেক বড় কোয়েশ্চেন হয়। তো সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা ওখানে ইম্পর্টেন্ট। যত দ্রুত আমি ম্যাথটা করতে পারবো, যত শর্ট আনসারটা করতে পারবো, যত শর্ট ওয়েতে প্রিসাইসলি আমি কনসাইজ ওয়েতে আমি আনসারটা দিতে পারবো, তত আমার ওখানে সাকসেস হওয়ার চান্সটা বেশি। এই জন্য কোয়েশ্চেন প্যাটার্নটা জানা লাগবে। কোয়েশ্চেন প্যাটার্ন মেইনলি হচ্ছে আসলে এটাই, থিওরি 80%, থিওরি 20%, ম্যাথ 80%। কাজেই আমার মেইন ফোকাস হওয়া উচিত ম্যাথ। এবং থিওরি হচ্ছে শুধুমাত্র আমি কনসেপ্টটা বিল্ড আপ করবো। তো যেটা আসলে এটা আমি বারবার কেন বলতেছি, এটা বলতেছি বারবার হচ্ছে আমার যেটা হয়েছে, অগাস্ট থেকে আমাদের ক্লাসটা শুরু করছেন মামুন ভাই। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত আমি আসলে মেইনলি থিওরিটা পড়তে মানে থিওরি পড়তে পড়তে আমার ডিসেম্বর চলে গেছে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল না, তো ওইটা আমার কাছে একটু কঠিন লাগতেছিল। আমার থিওরি পড়তে পড়তে দেখা গেছে আমি ডিসেম্বর পার করে ফেলছি। এরপর এসে আসলে আমার মানে হলো যে আমার তো ম্যাথটা করতে হবে। ম্যাথটা যদি আমি এখন শেষ করতে না পারি, তাহলে কিন্তু আমার পাশ করার নেই। তো পরে মেইনলি আমি ডিসেম্বরের পর থেকে ম্যাথের উপর ফোকাস করছি। তো আমার আসলে লাকটা ভালো, এক্সামটা এপ্রিলে হয়েছে, যেটা এক্সামটা আসলে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে যদি এক্সাম হতো তাহলে আমি জানি না মানে রেজাল্ট কি হইতো আসলে আমি জানি না। তো যাই হোক, সেখান থেকে আমি এটা আমার যেটা লেসন লার্নিং, যে আসলে আমার প্রথমেই যে 5 মাস, এই 5টা মাস আমার থিওরির পিছনে 5টা মাস নষ্ট করার আসলে কোনো মানে কারণ ছিল না। তো দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, যেটা আগেই বললাম। আসলে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে থিওরির কনসেপ্টটা নিতে হবে। তো থিওরির কনসেপ্টটা নেওয়ার জন্য সবাই যেটা বলে, ক্লাসেও যেটা বলা হয়েছে, আমারও যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে চ্যাপ্টারটা থরলি আমার 2 টাইমস 2বার পড়ে গেলেই আসলে চলে, কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়ে যায়। 2 টাইমস পড়া এবং ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেটা বুঝে নেওয়া, বুঝে নেওয়ার পরে
সাথে সাথেই ম্যাথগুলা শুরু করা, এক্সারসাইজ ম্যাথগুলা। প্রতিটা চ্যাপ্টারে মোটামুটি এক্সারসাইজ আছে কিছু, শ্রেডার বইয়েও থাকে, তারপর ব্যুরো অফ এনার্জি ইন্ডিয়া মানে বির বইয়েও থাকে। তো এই ম্যাথগুলা সাথে সাথে শুরু করা, এটা হচ্ছে আহ, প্রথম কাজ, শুরু করা। আর আমি বলবো সবাই চেষ্টা করবেন প্রিন্টেড ভার্সনের যে বইটা, ওইটা একটা মানে বইটা প্রিন্ট করে তারপর পড়াশোনা করার। কারণ ইয়া থেকে পড়াশোনা করা যেটা মানে ডিভাইস থেকে যে পড়াশোনা করা, এটাতে আসলে মনে হয় না মানে খুব একটা বেশি। মামুন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, মামুন ভাই, স্ক্রিন আমার একটু স্ক্রিন থেকে প্রবলেম পড়াটা হচ্ছে। আমি ডিফিকাল্ট হয়। ঠিক আমি আছে, বুঝতে আসলে পারছি। আমি স্ক্রিনটা, আমি হ্যাঁ, প্রিন্ট করে আমি নিয়েছিলাম, নিজেও ঠিক আমাকে আছে। দেখতে পাচ্ছি না। আমি আসলে এই জন্যই একটু ইয়ে হচ্ছে। না না, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, নর্মালি এটা প্রিন্ট করে নিলে সবচাইতে ভালো, কারণ এটা তো ইয়ে জিনিস তো নর্মাল ইয়ে হলে আপনার স্ক্রিন থেকে পড়াশোনা করা যায়। আমি ট্রাই করছিলাম ফার্স্টে স্ক্রিন থেকে পড়াশোনা করার, বাট স্ক্রিন থেকে হ্যাঁ, করলে ইফেক্টিভ হয় না আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা ওই যে প্রিন্টেড ভার্সনটা পড়লে প্রিন্টেড সবচেয়ে বেটার। ভার্সনটা আসলে সবচাইতে কাজের হচ্ছে প্রিন্টেড ভার্সন থেকে পড়া। যদি কারো অসুবিধা হয়, আমি যেটা করেছিলাম, ওই নীলক্ষেত থেকে আমি একটা বই মাথায় করে নিছি, 4টা বই। এটা করতে পারেন, অথবা যদি কেউ চান চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রিন্ট করে পিন আপ করেও রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা সুবিধা হয়, শুয়ে শুয়েও পড়া যায়। তো আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হতো যে আমার দেখা যায় মানে পড়তে বসলে আমার এই হয় মাথা ব্যথা, নয় ঘাড়ে ব্যথা, মানে যেটা হয় আর কি, পড়াশোনায় অনেকদিন না থাকলে যেটা হয়। তো সেই ক্ষেত্রে যদি ইয়ে রাখা যায়, ছোট প্রিন্ট বই রাখা যায়, শুয়ে শুয়ে পড়া যায়, যে কোনো সময় পড়া যায়। তো এটা একটা আহ, ইয়ে করা যায়, প্রিন্টেড বই। এবং একই সাথে যে মডেল কোয়েশ্চেন গুলা, শ্রেডার ওয়েবসাইটে ওদের 4টা মডেল কোয়েশ্চেনের সেট আছে, এবং বির ওয়েবসাইটে 9টা বোধহয় এখন কোয়েশ্চেন পাওয়া যায়, 9 সেট কোয়েশ্চেন পাওয়া যায়। আমি সবগুলা প্রিন্ট করে নিছিলাম, এবং সবগুলা প্রিন্ট করে আমি এটা চেষ্টা করতাম। আচ্ছা, এটা পরে আসি, মানে সবগুলার আমি প্রিন্টেড ভার্সন রাখছি। তো এই প্রিন্টেড ভার্সন থেকে পড়াটা হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট আমার মতে। এরপর হচ্ছে যখন আমরা পড়বো তখন শর্ট নোট নিব। শর্ট নোট বলতে হচ্ছে আমার যে ফর্মুলাগুলো আছে মানে বইয়ে, সেই ফর্মুলাগুলো আমি একটা জায়গায় নোট করে রাখবো। ইউনিট কনভার্সন, এটা খুবই ইম্পর্টেন্ট, ইউনিট কনভার্সন ইম্পর্টেন্ট। এটাও আমরা নোট করে রাখবো, যে কিলো জুল থেকে কিলো ক্যালোরি, কখনো আমার টন অফ রেফ্রিজারেশন থেকে কিলোওয়াটে যে কনভার্সন গুলা, তো এগুলো আমরা একটু লিখে রাখবো। কারণ ইউনিট কনভার্সন নিয়ে অনেক ম্যাথের মধ্যে এটা থাকে, দেখা যায় কিলো ক্যালোরিতে আছে, কিন্তু আমার আনসারটা লাগবে কিলো জুলে। বা দুইটা, আহ, একটা ম্যাথের মধ্যে দুইটা ভ্যালু আছে, এর মধ্যে একটা কিলো জুলে আর একটা এমন ভাবে দেওয়া আছে ওইটাকে আসলে কিলো ক্যালোরি থেকে কিলো জুলে আনতে হবে। তো আহ, বলা যায় মানে যতগুলো ম্যাথ থাকে তার মধ্যে বেশ কয়েকটা ম্যাথেই এই ইউনিট কনভার্সনটা লাগবেই। কাজে ইউনিট কনভার্সনটাও এখানে ইম্পর্টেন্ট। এটা যদি নোট করে রাখা যায় এবং এটা সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখা যায়, তাহলে সবচাইতে ভালো। এবং এই দুইটা কাজ করার পরে, এই দুইটা কাজ মানে আমি রিডিং পড়ছি আর সাথে নোটটা নিচ্ছি। নোট মিনস আসলে ফর্মুলা আর হচ্ছে ইউনিট কনভার্সন। এরপর আমার যেটা করতে হবে, যে চ্যাপ্টারটা আমি শেষ করব সেই চ্যাপ্টারের সাথে যে ম্যাথগুলা সেটাতে আছে আর হচ্ছে বির বইয়ে আছে, এই দুইটা একই মানে সাথে সাথে করে ফেলা। যে চ্যাপ্টার শেষ করব সেই চ্যাপ্টারই করে ফেলা। তা আমি মনে হয় কিছু কিছু করছি, একেবারে ডিসেম্বর পর্যন্ত যে ম্যাথ করি নাই তা না, কিন্তু মানে এক্সামের যে ম্যাথগুলা, আমি আসলে ডিসেম্বর পর্যন্ত এক্সামের কোনো ম্যাথ তখনও ধরিনি, ডিসেম্বর থেকে তারপর ধরছি। তো সেই ক্ষেত্রে এই চারটা প্রথমে ফলো করা উচিত। যে এক্সাম প্যাটার্ন তো ইজি, এক্সাম প্যাটার্ন 80 আর 20, 80-20 রুল, এটা আর কিছু না। এরপর কনসেপ্টটা দুইবার পরে কনসেপ্টটা নেওয়া প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, দেন একই সাথে শর্ট নোট নেওয়া, আর হচ্ছে ম্যাথগুলো ক্লিয়ার করা, এক্সারসাইজ ম্যাথ এটা। দেন বড় যে ইয়েটা আসে, মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আসে, একবার আমার যে কোনো একটা মডিউল মানে মডিউলগুলো শেষ হওয়ার পরে, এটা এটা আমি আবার দেখছি, স্টার্ট দ্য নিউমেরিক্যাল প্র্যাকটিস ইমিডিয়েটলি। এটা ওই আগের কথাটাই, এটা জাস্ট এমফেসিস দেওয়ার জন্য আরেকবার দেখা, যে সবগুলা এক্সারসাইজের ম্যাথ সলভ করা, প্রতিটা প্রতিটা মডিউল প্রতিটা চ্যাপ্টারের এক্সারসাইজগুলো সলভ করা, আর ইউনিট কনভার্সনটা ব্যাপারে ক্রিস্টাল ক্লিয়ার থাকা। এইটা আরেকবার দেখলাম জাস্ট এমফেসিস দেওয়ার জন্য। এরপর হচ্ছে সলভ দ্য প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। এইটা আমি মনে করি মানে কারো যদি প্রিপারেশন
সেম থাকে, মানে যে থিওরিটিক্যাল যে প্রিপারেশন বা ম্যাথ ফর্মুলা জানা, এটা মোটামুটি সবার থাকে, যে ফর্মুলা মোটামুটি সবাই ইয়ে করে যায়, মানে মোটামুটি ক্লিয়ার করে যায়, কনসেপ্টও ধরা যায় অনেকখানি ক্লিয়ার থাকে। কিন্তু সবার একজনের সাথে আরেকজনের যে ডিফারেন্সটা আসলে করে সেটা হচ্ছে এক্সাম কোয়েশ্চেন গুলো সলভ করা। এবং এক্সাম কোয়েশ্চেন গুলো সলভ করার ব্যাপারে মাউন্ট ভাইয়ের যে সাজেশনটা ছিল, এবং সেটা আমারও ইয়া, এটা হচ্ছে এক্সাম কোয়েশ্চেনটা সলভ করতে হবে একটা এক্সাম এনভায়রনমেন্টে। যে আমি একটা মক টেস্ট দিচ্ছি, মক টেস্ট এনভায়রনমেন্টে আমার এক্সাম গুলো সলভ, মানে এক্সাম পেপার ইয়েগুলো দিতে হবে। মক টেস্ট আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আমি এক্সামটা দিব। তো ওভাবে যদি এক্সাম গুলো দেওয়া যায় তাহলে যেটা হয়, এক্সাম হলে আমার যে এক্সপিরিয়েন্সটা হওয়ার কথা, তাহলে আমি আগে থেকেই সেটা পাচ্ছি। এবং সেটা আহ, সেটা একটা বড় ইয়া, যে বড় ইস্যু, যে এক্সাম হলের যে এক্সপিরিয়েন্সটা এটা আমি আগেই মক টেস্ট দিয়ে আমি নিতে পারতেছি। এটা কিন্তু একটা বড় বিষয়। এবং এখানে আমি আমার ক্ষেত্রে যেটা করছি, আমি মোটামুটি প্রথমে শ্রেডার আসলে আমি চারটা মডেল, যে মডেল টেস্টগুলো ছিল আমি প্রথমে ট্রাই করছিলাম। শ্রেডার কোশ্চেনগুলো একটা ট্রাই করছিলাম, তো একটা ট্রাই করতে গিয়ে দেখলাম যে বেশ কিছু ল্যাকিংস আছে আমার। তো ল্যাকিংস আছে দেখার পরে আমি প্রথমে বির দুইটা এক্সাম দিছি, দুইটা সেট করে প্রথমেই। কারণ বির কোয়েশ্চেনগুলো আমার কাছে এখনো যেটা মনে হয়, বির কোয়েশ্চেনগুলো রিলেটিভলি শ্রেডার থেকে ইজি হয়, বা লজিক্যাল হয়। হুম, মানে মানে ইয়ে করা যায়। তো বির আমি দুইটা কোয়েশ্চেন আগে সলভ করছিলাম মক টেস্টের মতো করে। সলভ করার পরে দেন আমি আবার শ্রেডার যে চারটা মডেল টেস্ট, ওই শ্রেডার চারটা মডেল টেস্ট আমি তারপর দিছি। শ্রেডার চারটা মডেল টেস্ট দেওয়ার পরে যখন দেখলাম যে আমার হাতে কিছু সময় আছে, তখন আমি বির বাকি যে আরো সাতটা আছে মোটামুটি আমি সবগুলোই দিছি মক টেস্ট হিসেবে। তো আমি আবার সবাই বলতে, আমি এটা বলতেছি না যে সবগুলা বির করতে হবে, শ্রেডার চারটা মাস্ট মডেল টেস্ট, এটা মক টেস্ট হিসেবে দেওয়া উচিত। আর বির যে কয়টা পসিবল হয়, দুইটা হোক তিনটা হোক, যদি সবগুলা পারা যায় তো ভালো। তবে মূল বিষয়টা হচ্ছে এক্সামটা দিতে হবে মক টেস্ট এনভায়রনমেন্টে। এটা একটা বড় বিষয়। এবং প্রতিটা এক্সামের পরে আনসারটা দেখতে হবে মিলাই, বা আনসারটা চেক করে আমার কোথায় এটা ভুলটা হচ্ছে এটা আইডেন্টিফাই করতে হবে। এবং এই আইডেন্টিফাই করার পরে পরের এক্সামে কিন্তু দেখা যাবে এই বিষয়টাই আমার কাজে লাগবে। পরের যে মডেল টেস্টটা আমি দিতে যাব, এটাতে আমার এটা কাজে লাগবে, যে নলেজ গ্যাপটা আমার থাকবে সেটা আইডেন্টিফাই করতে হবে। আর সেটার যে মডেল কোয়েশ্চেনগুলো, এগুলার কোনো আনসার দেওয়া নাই বির মডেল টেস্টের আনসারগুলা ওদের ওয়েবসাইটে একই সাথে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না, যে কোয়েশ্চেনটা করার পরে আমি আনসারটা চেক করে দেখতে পারি, এবং কিভাবে করছে সলভ করছে ওইটা বোঝা যায়। কিন্তু যেহেতু শেডারটাতে দেওয়া নাই, তো এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ছবিটা তুলে আমি জেমিনিকে দিলাম, ওটা সলভ চলে আসে। মানে আমি এআই ইউজ করবো, এআই ইউজ করে আমি কোয়েশ্চেনটা সলভ করতে পারি। তবে এই ক্ষেত্রে একটু ইয়ে হচ্ছে, আহ, মানে কমন সেন্সটা একটু কাজে লাগাইতে হবে। কারণ এআই মাঝে মধ্যে মিসলিডিং হয়, যেটা আমি দেখছি। যে একই কোয়েশ্চেন আমি যদি দুইবার দেই, রেজাল্ট তার মানে ক্যালকুলেশন করার যে প্রসিডিওর, এটা দুই রকম আসে। এটা কেন হয় সেটা জানি না, তবে কমন সেন্সে মানে আমার যেটা আমার ইয়ার সাথে কনসেপ্টের সাথে মিলতেছে, আমি সেটা একসেপ্ট করব। তো এই জন্য একটু মানে এআই দিয়ে করার সময় এটা একটু খেয়াল রাখতে হবে। তো এইখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমার এক্সাম পেপারটা পুরো সলভ করতে হবে। সেটারটা চারটা তো মাস্ট, আর বির যে কয়টা পারা যায়, এবং সেটা হচ্ছে মক টেস্ট এনভায়রনমেন্ট। এটাই আসলে একজনের সাথে আরেকজনের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা করে দিবে এই জায়গাটাই। আর যদি লাস্টে আসি, লাস্টে কথাটা একই, ওই আগের কথাটাই। তো এখানে যেটা আমরা আসলে খেয়াল করে দেখছি, মোটামুটি কিছু কোয়েশ্চেন, বির কোয়েশ্চেন হোক বা শ্রেডার কোয়েশ্চেন থেকে হোক, কিছু কোয়েশ্চেন রিপিট হয়, কিছু কোয়েশ্চেন রিপিট হয়। তো এই কারণে আগের বছরের কোয়েশ্চেনগুলো সলভ করাটা জরুরি। এবং রিপিট হয় মানে ভালোই রিপিট হয়, তো এই জন্য সলভ করাটা জরুরি। এবং বিশেষ করে এমসিকিউতেও হয়, ব্রড কোয়েশ্চেনও হয়। তো যদি আহ, আগের বছরের কোয়েশ্চেনগুলো ভালো মতন করা যায় এবং মক টেস্ট হিসেবে দিয়ে, মক টেস্ট দিয়ে যদি কেউ দেওয়ার পরে যদি চেক করে দেখা যায় যে তার 80%-এর মতো মক টেস্টে ইয়ে আসছে,
অ্যাসেস করে দেখার পরে 80% পাচ্ছে। তো মোটামুটি ধরে নেওয়া যায় তার মানে পরীক্ষার হলেও খুব একটা প্রবলেম হবে না এক্সাম ক্লিয়ার করতে। তো এই জন্যই এই কথাটা আবার লাস্টে দেওয়া। তো ইয়েটা হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে এবং এক্সারসাইজ গুলো শেষ করার পরে সবাই অবশ্যই চেষ্টা করবেন মক টেস্ট গুলো দিতে, এবং এটাই আসলে ডিফারেন্সটা করে দেবে। তো আমার মনে হয় আহ, আর আমার আর শেয়ার। ফার্স্ট ফার্স্ট স্ক্রিনটা একটু বের করবেন, ইয়া হায়দ্রাবাদ হায়দ্রার ভাই। হ্যাঁ, একটু দিচ্ছি প্রথমটা, এটা মামুন ভাই। একবারে প্রথম কাভার পেজটা। হ্যাঁ হ্যাঁ। একটা ছবি তুলবো এই জাস্ট এই জন্য আর কি। আচ্ছা, আচ্ছা, আপনার তো মোটামুটি শেষ নাকি? আমার শেষ। আচ্ছা, যাই হোক, আমি একটু বলি, তারপরে আপনাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, তো হায়দার ভাই আমাদের নেক্সট স্টেজ থেকে প্রথম মানে এক কথায় নেক্সট স্টেজে যে কোর্স আছে, কোর্সটা করার পরে আমাদের প্রথম ক্যান্ডিডেট যে কিনা সার্টিফাইড এনার্জি অডিটর হয়েছে। ঠিক আছে। তো এইখানে মেন যেটা প্রবলেম হয়, আমি তো বাংলাদেশে নর্মালি এই কোর্সটা কেউ নেয় না। হ্যাঁ, অনেকে ট্রাই করছে এর আগে, বাট এই কোর্সটা এত লেন্দি। হ্যাঁ, মানে আসলে এতক্ষণ ধৈর্য ধরে রাখা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, যে কোর্স নেয় তার জন্য ধরে রাখা ডিফিকাল্ট, যারা করবে নতুন করে তাদের জন্য তারও ডিফিকাল্ট হয়ে যায়। সো এখানে যেটা মেন প্রবলেম হয় যে ধৈর্য। সো একটা ক্যান্ডিডেট যদি সে ধৈর্য ধরে কন্টিনিউ করতে পারে, সো তার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আর এই সিমিলার একটা কোর্স আমরা শুরু করতেছি সামনের 4 তারিখ থেকে, 4 জুলাই থেকে 4 জুলাই। তো আমার গত যেই কোর্সগুলো করেছি সেখান থেকে ফিডব্যাক নিজে নিজে নিয়ে যতটুকু বুঝেছি, সেটা হচ্ছে যে গত দুইটা ইয়ে ছিল খুব ইয়ে আর কি, কি বলে, টাইম কনজাস্টেড। অর্থাৎ আমাকে একটা পার্টিকুলার ডেট হয়ে গেছিল, সার্কুলার হয়ে গেছিল, কখন যে কোনো মুহূর্তে পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে। সো আমার কোর্সটা খুব ইয়ের টাইমের মধ্যে শেষ করতে হয়েছে। বাট এখানে আমি যতটুকু বুঝেছি যে এইভাবে একটু টাইম মেনটেন করে যদি শেষ করতে যায়, তাহলে যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য প্রবলেম হয়ে যায়, আমার জন্য তো হয়ই। এখানে আমি প্রতিটা প্রতিটা সেশন মোটামুটি 3 ঘন্টা করে নিয়েছি। হ্যাঁ, কিন্তু এই 3 ঘন্টা সেশন নেওয়ার জন্য এই কোর্সটা এত বড়, আমার না হলে ওই 3 গুণ, তার 3 থেকে 9 ঘন্টা প্রত্যেকটা সেশনের জন্য আমার ব্যয় করতে হয়েছে। সো এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, এবং যারা করছেন তাদের জন্য তো ছিলই। সো এইবারে এই জন্য আমি যেটা চিন্তা করেছি, যেটা এইবারে আমি নিজেও প্যারা নিব না, যারা করবে তাদেরকেও অত বেশি প্যারা দিব না। অর্থাৎ এখনো যেহেতু আমাদের কোনো সার্কুলার হয় নাই, এখন মাত্র হচ্ছে জুনের 24 তারিখ। হ্যাঁ, জুলাই থেকে শুরু করতেছে। ঠিক আছে। সো এই জিনিসটা একটু রিল্যাক্সিং মোডে আমি নেওয়ার ট্রাই করব। হ্যাঁ, যেমন আগে ছিল 16টা ক্লাসের ডিজাইন করা ছিল, এখন যদিও আমরা লিখেছি 16টা ক্লাসই নিব, 16টা সেশন নিব, বাট যদি বেশি লাগে বেশি করাবো। এমন না যে জোর করে আমার ওই ইয়ার মধ্যে শেষ করতে হবে, এরকম আগে করি নাই, বাট এখন একটু হয়তো একটু স্লো যাব, যাতে করে যারা ইয়ে আছে, পার্টিসিপেন্ট আছে, ওনারা যেন একটু ইন্টারেস্টেড ফিল বেশি করে। কারণ আমি এই কোর্সটা করাচ্ছি, এটা এমন না যে আমার করাতে হবে, এমন না। হ্যাঁ, আমার অনেকগুলা আসলে অন্যান্য কাজের মধ্যে অনেক বেশি ব্যস্ত থাকে, তারপরে এটার প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি, যে এই দিকে অ্যাটলিস্ট ওইভাবে কেউ গুরুত্ব দেয় না, বা এখানে একটা কিছু করার আছে, বা বাংলাদেশের যে কোনো এনার্জি সেক্টরে কিছু করতে গেলে আপনার অবশ্যই সার্টিফাইড এনার্জি অডিটর হন বা ম্যানেজার হন, এই দিকে আসতেই হবে আপনার। সো এই সেক্টরে কিছু একটা করতে গেলে আপনার এইদিকে সময় দিতে হবে। সো আমি যেহেতু এদিকে ইন্টারেস্টেড, সো আমার অন্যান্য ইন্টারেস্ট না থাকলেও অন্যান্য দিকে বেশি ইনভলভমেন্ট থাকলেও আমি ট্রাই করি যে এইদিকে কিছু একটা সময় ব্যয় করার জন্য। ঠিক আছে। সো এইবারে এই জন্য আমার টার্গেট থাকবে যে যারা ক্যান্ডিডেট হবে তাদের জন্য একটু বেশি টাইম দেওয়া, এবং সেই টাইমটা হবে কোয়ালিটিফুল। হ্যাঁ, আগেরটা যেটা ছিল সেটাও কোয়ালিটিফুল হয়তো ছিল, যেহেতু প্রথমবার দ্বিতীয়বার ছিল। ট্রাই করবো পরের বার বেশি ভালো করার জন্য। কারণ ওই যে ওটাই যে আপনার কনসেন্ট্রেশন সবাই থাকে না। একটা দুটা সেশন, প্রথমে একটা সেশন হয়তো অনেকে ট্রাই করতে চায় অনেক কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস কি বলে ধরে রাখবে, বাট এত লেন্দি হয়ে যায় যে কনসেন্ট্রেশন ধরে রাখা সমস্যা হয়ে যায়। সো এরকম যদি কিছু হয়ে যায় এবারে, তো ট্রাই করে দেখা যাবে যে কোনো একটা সেশন নিতে
অনেক বেশি কেউ হয়তো অ্যাটেন্ড করতেছে না বা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছে না, সেক্ষেত্রে হয়তো পরে সেশনটা আমি ডিলে করবো বা অল্প কিছু নিয়ে ছেড়ে দেবো। সো এটা করবো এই উদ্দেশ্যে যাতে করে আমাদের সাকসেস রেটটা বাড়ে। ঠিক আছে, এটা আমার টার্গেট একটা। ঠিক আছে। আর হায়দার ভাই, ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, খুবই ভালো লাগলো। ওনার এক্সপিরিয়েন্সের মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনি যেটা বললো যে মডেল টেস্ট, এইটা আমি কয়েকজনের কাছ থেকে আমি এটা কথা বলে আমি এটা ফিডব্যাক নিয়েছি। সেটা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, আমি সবার সঙ্গে কথা বলে 4-5 জন হবে যাদের সঙ্গে কথা বলেছি, ওনাদের মধ্যে কেউই নাই যারা 4টা মডেল টেস্ট শেষ করছে। সো এটা অবশ্যই অবশ্যই করতে হবে যে যে 4টা মডেল টেস্ট দেওয়া আছে সেটা থেকে এই 4টা যদি কেউ নিজে নিজে অ্যাটেন্ড করে ফেলে, হ্যাঁ, ইয়ে না পরে, প্রিপারেশন নেওয়ার পরে, দেন তার এটা পাশ করার জন্য সে 90% মানে তার প্রবাবিলিটি হয়ে যায়। কারণ আমি মামুন ভাই, আমি কাউকে পাই এখানে নাই যে একটু 4টা। মামুন ভাই একটু বলি আমি এখানে, মানে হ্যাঁ, আমার বোধহয় মডিউল টুতে মডিউল টুতে একটা দুইটা ক্লিয়ার করা ছিল না। মডিউল টুতে না, সরি সরি ফোরে, না টুতে 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 ছিল না। পরে আমি মানে পরীক্ষার দিন সকালে সকালে বসে কিন্তু আবার করছি, এবং আমার যতটুকু মনে হচ্ছে ওখান থেকে আমার একটা মানে ওই দিনই কমন পড়ছে। হ্যাঁ, সেটার এই যে 4টা মডিউল, সেটা এটা মডিউল খুবই টু এর গুরুত্বপূর্ণ। এবং এগুলো হচ্ছে শুধু সলভ করলে কিন্তু আবার ওই বেনিফিটটা পাওয়া যাবে না। এখানে যদিও মাত্র 4টা মডেল টেস্ট মানে কিন্তু হচ্ছে 4 সেট, অর্থাৎ প্রত্যেকটা মডিউলের 4টা করে, অর্থাৎ 4 4 16টা এক্সাম আপনার দিতে হবে। কেউ যদি প্রিপারেশন নেয়ও, নেওয়ার পরে যদি চিন্তা করে সে মডেল টেস্ট দেবে, এক সপ্তাহে একটার বেশি সে মডেল টেস্ট দেওয়া ডিফিকাল্ট। আমার পক্ষে তো এটা সম্ভবই ছিল না। সো একটা সপ্তাহে আমি একটারই মডেল টেস্ট দিয়েছি, অর্থাৎ মডিউল 1-এর যদি একটা মডেল টেস্ট দিই এই সপ্তাহে, পরের সপ্তাহে মডিউল 2, তারপরের সপ্তাহে মডিউল 3, তারপরের সপ্তাহে মডিউল 4, অর্থাৎ এক বা একটা সেট শেষ করতে আমার 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস লেগে যাচ্ছে। অর্থাৎ প্রপার প্রিপারেশন নেওয়ার পর শুধুমাত্র 4টা মডেল টেস্ট মানে প্রপারলি দেওয়ার জন্য আমার আমার 4 মাস লেগে যাওয়ার কথা, অলমোস্ট 4 মাস লেগে যাওয়ার কথা। তাই না? 1 মাসে আপনি 4টার বেশি যদি না দেন, যে আমি এক সপ্তাহে একটাই মডেল টেস্ট দিব এবং সেটা সলভ করবো, কোথায় প্রবলেম কি আছে না আছে, এইভাবে যদি চিন্তা করেন, আপনার এক্সাম দিয়ে দিয়ে 4 মাস চলে যাবে 4টা মডেল টেস্ট যদি সেট চিন্তা করেন। সো এই 4টা মডেল টেস্ট দেখতে অনেক ছোট মনে হলে কিন্তু অনেক হিউজ একটা জিনিস। সো যে 4টা মডেল টেস্ট শেষ করেছে, 4 সেট মডেল টেস্ট শেষ করেছে, সে আমার মনে হয় সে আর মানে ইয়ে হবে না আর কি, ডিসকোয়ালিফাই হবে না, সে অবশ্যই পাশ করবে। ঠিক আছে। তো যাই হোক, এখন কারো যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, এখানে অনেকগুলাই পার্টিসিপেন্ট দেখতেছি নতুন নতুন। আমি শুধু চিনি, ফয়সাল ভাইকে চিনি, তারপরে মিথুন দাকে চিনি, আহ, আর কাউকে দেখতেছি না আর কি। কারো কোনো পার্টিকুলার কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর না হলে আমি জিজ্ঞেস করি একটু, যে হায়দার ভাইকে আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন মনে আছে কিনা, যে এই ইয়ের বিশেষ করে মডেল 4-এর জন্য। হ্যাঁ, আমার যতটুকু ইয়ে হয় মনে পড়ে সেটা হচ্ছে যে আহ, ইয়ের যেটা আছে এসবিএসসি যেটা, হ্যাঁ, এখান থেকে সবচেয়ে কমপ্লেক্স কোশ্চেন হয় আর কি। হ্যাঁ, এইচবিএসসি সবচেয়ে থেকে বেশি কোশ্চেন গুলো টার্গেট কমপ্লেক্স হবে, হয়। তবে অনেক এইবার বেশি টাইম আসলে চায়। সো যেটা এই হয়েছে, মডিউল 4-এর কোশ্চেনটা আসলে এবার সবচেয়ে ইজি হয়েছে মডিউল 4। এবং এত ইজি আচ্ছা। হয়েছে যে আসলে মানে বলতে গেলে ইকুয়েশনটা যার জানা আছে সে করে আসতে হুম, পারবে। মানে আপনার কোনো চিন্তাই করা লাগবে না, শুধু ইকুয়েশনটা মানে জানবেন, একদম মানে একটা প্রসেসে শুধু যাবে, এরকম কোশ্চেন হুম, করছে। তো আচ্ছা আচ্ছা। এইখানে মডিউল 4-এ এইবার মডেল 4 তো আপনি ওপেন বুকস, ওখান থেকে তো ফর্মুলা তো দেখে নিতেই পারবেন। না, তারপরে ফর্মুলা দেখে আসলে আমার যেটা মনে হচ্ছে, ফর্মুলা দেখে যদি কেউ মানে করতে যায়, যে সময়টা লাগবে সময় ওই কিল হবে, সময়ে টাইম কিল হবে। মডিউল 4 আসলে ক্লিয়ার করা সম্ভব না। হুম, অত সময় রাইট। মানে বই উল্টাই আসলে দেখে নর্মালি পারা সম্ভব না। আচ্ছা, যাই হোক, যারা প্রিপারেশন এখনো শুরু করে না তাদের জন্য জিনিসটা একটু ফিডব্যাক গুলো একটু ডিফিকাল্ট মনে হবে। ফার্স্টে যেটা করতে হবে, আমার সাজেশন, যারা ইন্টারেস্টেড সিইএ হইতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে যে কোনো রকম প্যারা না নিয়ে কমপ্লিট সিলেবাসটা বুঝে বুঝে শেষ করতে হবে। ফার্স্ট কাজ যেটা। হ্যাঁ, আমি কিন্তু সিইএ পরীক্ষা দিব বা সার্টিফাইড ম্যানেজার অডিটর হবো এটা চিন্তা করি না ওইভাবে, মানে সিরিয়াসলি চিন্তা করি নাই।
ফার্স্টে যেটা করেছি আমি ওই মডিউল ধরে ধরে পড়া শুরু করেছি, কিন্তু পড়তে যে দেখছি যে জিনিসগুলো এত ইন্টারেস্টেড, এবং এই জিনিসগুলো যদি জানা যায়, সো একজন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের যে থিওরির সঙ্গে বাস্তবে যে মিল, এই জিনিসটা খুঁজে পাওয়া যায়। সো এটা থেকে ইন্টারেস্ট বিল্ড করে যে তারপরে আমি কন্টিনিউ করছি আর কি। আর যেহেতু এটার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে 2বার দিয়ে পাশ করে অনেকেই, ইন্টারেস্টেড অনেকেই, এটা দিয়ে অনেক দিক ক্যারিয়ার করানো যায়, সেলফ এমপ্লয়েড হওয়া যায়, কেউ কনসালটেন্ট হইতে পারে, কেউ নিজে নিজে বিজনেস করতে পারে, অনেক অপশন আছে। সো এই জন্য সবাই চায় যে এটা পাশ করার জন্য, বাট পাশ করাটা অনেক ডিফিকাল্ট। বাট খুব ডিফিকাল্ট না, কারণ ডিফিকাল্ট হয়ে ওঠে যে সবাই জব করে, জব করার কারণে রেগুলার টাইম দিতে পারে না, হ্যাঁ, রেগুলার প্র্যাকটিস করতে পারে না, এই জন্য এটা বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি যেহেতু জব করেও একবারে এটা ক্লিয়ার ক্লিয়ার করেছি, এই জন্য আমার টার্গেটটা ছিল অ্যাটলিস্ট এই ফিডব্যাকটা সবাইকে দেওয়া, এবং সবাইকে যারা যারা ইন্টারেস্টেড এবং যাদের পেশেন্স আছে, ধৈর্য আছে, তাদেরকে একবারে সার্টিফাইড এনার্জি অডিটর করানো। যদিও আমার সাকসেস রেট খুবই কম প্রথমবারে, কারণ ওই সবাই আসলে ওই ধৈর্যটা ধরে রাখতে পারে নাই এক কথায়। এবং যারা যারা পাশ করে নাই, সবার কাছ থেকে শুনেছি তারা কেউই 4টা মডেল টেস্ট দেয় নাই। এবং হায়দার ভাই পাশ করেছে, আর উনি নিজেই বললো যে 4টা মডেল টেস্ট দিয়েছে। সো এখানে কিন্তু ডিফারেন্সটা এখানে। সো আপনি কতটুকু ধৈর্য আপনার আছে, কতটুকু আগাইতে পারবেন, সো এটা হচ্ছে মেন পরীক্ষা, হচ্ছে এখানে 4টা মডেল টেস্ট আপনার দিতে হবে। কারো স্পেসিফিক কিছু জিজ্ঞাসা করার থাকলে বলতে পারেন। এটা রিলেটেড বা পরীক্ষা রিলেটেড বা অন্য যে কোনো রিলেটেড যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। বাংলাদেশে বর্তমানে কতজন সার্টিফাইড এনার্জি অডিটর আছে? 54 জন আছে, এই মুহূর্তে 54 জন আছে, যেটা ডিমান্ডের তুলনায় অনেক কম। ইন্ডিয়াতে কিন্তু এখন সার্টিফাইড এনার্জি অডিটর আছে 10,000 এখন, এবং ওদের রিকোয়ারমেন্টও 10,000-এর কাছাকাছি বা আরো বেশি। তো সেই হিসেব চিন্তা করলে বাংলাদেশে কিন্তু এটা বলতে গেলে একেবারে মানে ফাঁকা মাঠ এখনো। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু পাশ করে এত ডিফিকাল্ট না, ওদের কোশ্চেন গুলো কিন্তু খুব ওদের কোশ্চেন অনেকটা ইজি, এবং একটা ওদের একটা বোধহয় প্যাটার্ন 50%। মেনটেন করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, যে 50%-এ দুটাই বোধহয় ধরবে পাশ ওই হবে। প্যাটার্ন করে। কিন্তু বাংলাদেশ এটা যেটা হয়, এটা হচ্ছে যে সিলেবাস দিয়ে দিচ্ছে, সেটা থেকে কোশ্চেন করে বুয়েট থেকে। সো তা বুয়েট থেকে যখন কোশ্চেন করে, তখন তাদের নিজের ইচ্ছা মতো যা মন চাই করে ফেলে আর কি। সো ওই জায়গাতে ডিফিকাল্টিসটা বেড়ে যায়। সার্টিফাইড এনার্জি অডিটর এটা মানে এটার কোনো বাধ্যবাধকতা আছে কিনা বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোতে, যে একজন সার্টিফাইড এনার্জি অডিটর নিয়োগ দিতে হবে বা এই ধরনের, বা এখন প্রসেসটা সার্টিফাইড কিরকম আছে? এনার্জি অডিটরের ফিল্ডটা হচ্ছে মেইন হচ্ছে ডেজিগনেটেড কনজিউমার। ডেজিগনেটেড কনজিউমার হচ্ছে সরকার থেকে একটা অ্যাক্ট পাস করেছে 2014 সালে সম্ভবত। সেখানে হচ্ছে যে ডেজিগনেটেড কনজিউমার যারা, অর্থাৎ প্রত্যেক একটা অ্যামাউন্ট এনার্জি কনজিউম করে, তাদেরকে এনার্জি অডিট করাতে হবে প্রত্যেক 2 বছরে একবার। হ্যাঁ, আর প্রত্যেক বছরে এনার্জি রিপোর্ট জমা দিতে হবে। সো এটা যদি করতে হয়, তাহলে কি করতে হবে, এনার্জি অডিটর দিয়ে সেটা করাইতে হবে। আগে যেটা হয়তো বাংলাদেশে অডিটর বলতে বোঝাতো এর কিছু অডিটর থাকতো, হ্যাঁ, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এ। সো ওই অডিটর গুলো সবকিছুই করতো, বাংলাদেশে নিজস্ব কোনো অডিটর ছিল না। ওটা এখনো আছে, এখনো যে কেউ চাইলে এডব্লিউর অডিটর হইতে পারবে, এটা ওটা এত ডিফিকাল্ট না, বাট লোকাল কমপ্লায়েন্স ওটা দিয়ে মানে ইয়ে হয় না, কমপ্লায়েন্স মেনটেন হয় না। সো এই জন্য সেডার যেহেতু অ্যাক্ট করেছে 2014 সাল থেকে, সো যতগুলো ইন্ডাস্ট্রি আছে, এবং আস্তে আস্তে ডেজিগনেটেড কনজিউমারের সংখ্যা বাড়ায় দেবে এরা। সো আলটিমেটলি এটা অডিট করা বাধ্যতামূলক করে দেবে। এখন যদিও এটা ওইভাবে বাধ্যতামূলক না, না করলে কোনো পেনাল্টি বা কিছুই নেই, বাট চিঠি দিতেছে, সমানে চিঠি দিতেছে যে আপনি করেন করেন। হ্যাঁ, বাট এই কিছুদিনের মধ্যে এটা একবারে ম্যান্ডেটরি করে দিবে যে আপনাদের অবশ্যই অ্যানুয়ালি অডিট করতে হবে। শুধু শুধু এটা দেখানো হচ্ছে ডেজিগনেটেড কনজিউমার, এছাড়াও কিন্তু অনেক হিউজ সেক্টর রয়ে গেছে বাংলাদেশে। আপনি গার্মেন্টস সেক্টর বলেন, তারপরে জিটিএফ ফান্ড বলেন। হ্যাঁ, এই ফান্ড, জিটিএফ ফান্ড হচ্ছে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা ফান্ড, যেটা কিনা সর্বোচ্চ 5% ইন্টারেস্ট দিয়ে পাওয়া যায়, অর্থাৎ ম্যাক্সিমাম ইন্টারেস্ট আপনার 5%, এর নিচেও হইতে পারে। সেটা পাইতে গেলে আপনার এনার্জি অডিটর দিয়ে অডিট করাতে হবে, যে যেগুলো আপনি যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টটা গ্রিন প্রজেক্ট। এছাড়াও আরো অনেক সেক্টর আছে, যেমন গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে যদি চিন্তা করেন, সেটা হচ্ছে যে যেগুলো গার্মেন্টস যেহেতু 80% এক্সপোর্ট করি, যারা বায়ার আছে, তাদের ইন্টারন্যাশনাল বায়ারদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে গ্রিন সার্টিফিকেশন থাকতে হবে। সো গ্রিন সার্টিফিকেশন থাকতে গেলে আপনার কার্বন এমিশন কত পার্সেন্ট করতেছেন, কত পার্সেন্ট এনার্জি ইউজ করতেছেন, এটার একটা অ্যাসেসমেন্ট বা অডিট রিপোর্ট তারা চায়, যেটা এনার্জি অডিটর দিয়ে করা সম্ভব।
এটাও না, আরো অনেকে আছে, আরো অনেক কিছু আছে। যেমন আপনি যদি চান যে আপনি কার্বন ক্রেডিট নিয়ে কিছু একটা করবেন, কার্বন অ্যাসেসমেন্ট নিয়ে কিছু একটা করবেন, বাংলাদেশে কার্বন এমিশন কমাবেন, সেই ক্ষেত্রেও অনেক কিছু করার স্কোপ আছে। মানে এক কথায় বলে শেষ করা যাবে না, অনেক স্কোপ আছে, চাইলে অনেক কিছু করতে পারবেন। সো এটা খুবই একটা ভ্যালুয়েবল একটা সার্টিফিকেশন। করে যে বসে থাকবেন না, আপনি না চাইলেও আপনার কাছে অনেক কাজ চলে আসবে। যেমন আমি সার্টিফিকেশন হওয়ার পরে আমি নিজে থেকে কোথাও কাজের জন্য কিছু করি না, আমার কাছে কিন্তু অটোমেটিক অনেকগুলা অডিট করার জন্য, রিপোর্ট করার জন্য চলে আসছে। হুম। সো এটা অটোমেটিক পেয়ে যাবেন এই কাজ আর কি। মামুন ভাই, আরো কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, না হলে আমরা মনে হয় ক্লোজ করি আর কি। ফয়সাল ভাই, মিথুন দা, আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। না, মোটামুটি সবকিছু তো আপনি ক্লিয়ার করেছেন। তো আমার বি- একটা কোশ্চেন ছিল যে, ভাইয়া যে বি বুকের কথা বললো, সেটার বইগুলো তো আমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাব। সেটার বই আর তো আমি বি সেটা পেয়ে যাবেন। আমি আমি যেটা করব, সেটার বইয়ের আপনার থিওরি পড়া, আমার যদি কোর্স করে থাকেন আর কি, জানি না কি করবেন, যদি আমার কোর্স করেন তাহলে আমার হচ্ছে একটা স্লাইড, যখন এই যে হায়দার ভাই করছে তখন অতটা ডেভেলপ ছিল না, পরে আস্তে আস্তে আরো এটা ডেভেলপ করা হয়েছে, এবং সেইটাতে ওইটা পড়লে মনে হয় না আপনার আলাদা করে আর বই পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, না, উনি যে বললো যে বি থেকে কোশ্চেন সলভ করা, বি বুক থেকে, ওইটা ওই বুকটা সবকিছুই তো। ওই কোয়েশ্চেন স্লাইডের গুলো মধ্যেই আসলে আছে, মামুন ভাইয়ের স্লাইডে ওটার মধ্যেই দেওয়া এবং থাকে, সবগুলা আছে। স্লাইডের মধ্যে দেওয়া থাকে। হ্যাঁ, এবং আচ্ছা, আচ্ছা। সবগুলা ধরে ধরে সলভ করা হবে, এবং দু একটা ইচ্ছা করে সলভ করি না, কারণ ওগুলা হচ্ছে কোনো না কোনো মডেল টেস্টের মধ্যে আছে। তো ওইগুলো সলভ করলে আপনি ওই অ্যাকচুয়াল মডেল টেস্টের আউট, মানে আপনার রেজাল্ট কি এটা আপনি বুঝবেন, জন্য কয়েকটা ম্যাথ আছে যেটা ওই সময় সলভ করে দেই না আর কি। ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের যে ক্লাসের টাইমটা 7:30 থেকে, তাই না? 7:30 থেকে 10:30, হিউজ টাইম কিন্তু এটা। যদি না, দেখা এখন যায় যারা পার্টিসিপেন্ট তারা যদি আমার সঙ্গে মানে কি বলে, মানে তারা তারা যদি ধৈর্য না হারায় সেক্ষেত্রে আমার জন্য খুব সহজ হবে। আর পার্টিসিপেন্ট যারা তারা যদি ধৈর্য হারায় ফেলে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। এখন 10:30 তো সমস্যা না, আমার জন্য সমস্যা হচ্ছে 7:30। অনেক সময় 7:30 দেখবেন আমি গাড়ির মধ্যে থাকি। আচ্ছা, কাউসার ভাই একটা ইয়ে জিজ্ঞেস করছে, এটা হচ্ছে অডিট করা সরকারি চাকরিজীবী যারা আছে ম্যাক্সিমাম গুলাই হচ্ছে এটা হচ্ছে সরকারি চাকরি করে। এই যে হায়দার ভাই, উনি উনি তো হচ্ছে স্বায়ত্তশাসিত। সো ওনার ক্ষেত্রেও এটা কোনো বাধ্যবাধকতা নাই, তবে একটা ইয়ে লাগে আপনার, নিজস্ব অর্গানাইজেশন যদি অডিট করতে হয় বা নিজেদের সেক্ষেত্রে একটা ইয়ে লাগে আর কি, সরকার থেকে পারমিশন লাগে। বাট আপনি যদি আউটসোর্সিং যেটা করবেন, হ্যাঁ, যেগুলো যেগুলো হচ্ছে আপনি কনসালটেন্সি করবেন, এতে কোনো বাধ্যবাধকতা নাই। মানে নিজেরটা করাটা বোধহয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, নিজেরটা হ্যাঁ, নিজের বাদ নিজের দিতে হবে। ইয়েগুলো করা। হুম। তো মামুন ভাই, থ্যাংক ইউ। হায়দার ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনে একটু সাহস পাচ্ছি, মনে হচ্ছে যে এত ডিফিকাল্ট হবে না। বাট তারপরে আপনার কাছ থেকে একটু সাজেশন চাচ্ছি, যে একটা ধারণা যে মোটামুটি কত ঘন্টা পড়াশোনা করলে আচ্ছা, ইজি ভালো হবে। কথা ভালো কথা বলছেন এইটা। যেহেতু সবাই যারা প্রিপারেশনে ম্যাক্সিমাম গুলাই হচ্ছে জব করে, হ্যাঁ। সো আমার স্ট্র্যাটেজি কি ছিল, আমার স্ট্র্যাটেজি ছিল ওই সময় যে বাচ্চা কাচ্চা আছে, ওয়াইফ আছে, সো এদেরকে তো টাইম দিতে হবে। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে যে একবারে ফজরের নামাজের 1-2 ঘন্টা আগে উঠে যেতাম। তো ওই সময় তো সবাই ঘুমানো। সো 4টা থেকে ফজরের নামাজের আগে 1 ঘন্টা পড়াশোনা করতাম, ফজর নামাজ পড়ে বাকিটা অফিস যাওয়ার আগ পর্যন্ত পড়তাম। ঠিক আছে। সো এই সময়টা আপনার মানে এক কথা সময় বের করে নিতে হবে যে সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, আর রাতের বেলা অবশ্যই অফিস থেকে আসার পরে তো ফ্যামিলিকে টাইম দিতে হবে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া। তো মোটামুটি 10:30 বা 10টা পর্যন্ত তাদের টাইম দিতাম, 10টা বাজলে যেন আলাদা, ওনারা ওনাদের মতো, আমি আমার মতো রুমে দরজা লাগাই দিতাম। 10টা থেকে 11টা, 11:30 পর্যন্ত আমি আমার মতো করে 1-1.5 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে। তো এইভাবে মেনটেন করে যদি প্রত্যেক দিন সকালে 2-3 ঘন্টা, রাতে 1.5 ঘন্টা, হ্যাঁ, মোটামুটি 3 ঘন্টা, আর অফিসের মাঝখানে যদি কোনো ব্রেকে বা কোনো সময় 1-2 ঘন্টা পড়তে পারেন, দেন এনাফ। ঠিক আছে। এই জন্যই মামুন ভাই আমি ওই বইয়ের কথা বলতেছি, বইটা থাকলে যেটা হয় মানে সাথে সাথে ক্যারি করা গেল, একটু হ্যাঁ, ফাঁকতে একটু সাথে বই ফেলে রেখে রেখে দিবেন দিলাম। সবসময়, রাইট। আমি সবসময় ব্যাগের মধ্যে বই রাখতাম। ব্যাগে কিন্তু বই, ইভেন আমারও আমি একই কথা, ব্যাগে কিন্তু বইটা আমি তো থাকতো। ওই নীলক্ষেত থেকে প্রিন্ট করছি না, আর আমি ইয়া থেকে প্রিন্ট করছি তো, অনেক বিশাল বান্ডিল হয়ে গেছিল আর কি।
মানে ওটা মনে হয় 8-10 কেজি হবে, এতগুলা হয়েছিল। মানে দুই পেজ, দুই দিকে করে আমার না, মনে হয় একদিকে করতো তো, হ্যাঁ। কাউসার ভাই বোধহয় একটা কোশ্চেন করছে, নিজেরটা বলতে আসলে বুঝাইছি মানে নিজের প্রতিষ্ঠানে অডিট করাটা আর কি, নিজের প্রতিষ্ঠানে নিজে অডিট করাটা হয়তো একটু ইয়ে হইতে পারে, নাও যে সরকারি চাকরি যারা করেন তাদের এটা ভাই অডিট করতে কনফ্লিক্ট হবে, হ্যাঁ, প্রবলেম নেই। কারণ নিজের অর্গানাইজেশন নিজে অডিট করা যায় না আসলে, আমি যতদূর জানি হুম, এটা কনফ্লিক্ট হবে না, এটা ঠিক আছে। এটাই অন্য অডিটর হয়তো আপনার তাতে করে দিবে, এবার আরিটাই করলেন এরকম আর কি। সেটাই সেটাই। এরকম হওয়ার কথা আর কি। আর এনার্জি অডিটর যারা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম গুলাই সরকারি চাকরিজীবী, হ্যাঁ, পিজিসিবিতে আছে, পিটিভিতে আছে, অনেক জায়গাতে আছে। সো যখন ওই দেখা যায় যে কোনো গ্যাস, তিতাস গ্যাস বা অমুক গ্যাস তারা কোনো অডিট করে, সো এটা করার জন্য আর একটা সরকারি অর্গানাইজেশন থেকে রিকোয়ারমেন্ট বা তাদেরকে যারা করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আবার ওই, যেহেতু দুটাই গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওনাদের ওনাদের একটা পারমিশনের ব্যাপার থাকে আর কি। বাট প্রাইভেট অর্গানাইজেশন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে যে কোনো সময় অডিট করতে পারবেন। এখানে অডিট ফার্মে কাজ করে কেউ আছে? আচ্ছা, মামুন ভাই, ওই যে আরেকটা যে ইয়ে আর কি, সেটা হলো কেউ যদি 3 সাবজেক্টে পাশ করে, পরে যে আরেকটা সাবজেক্ট থাকে, এটা আসলে কন্টিনিউ পরপর 2বার বলতে এটা রেজিস্ট্রেশন কোনো মেয়াদ আছে কিনা, যে এই মেয়াদের মধ্যেই হতে হবে নাকি পর পর পরবর্তী 2বার? 2 বছরের মধ্যে, পরবর্তী 2 বছরের মধ্যে আর কি, মানে 2বারের মধ্যে। আচ্ছা। তো আমাদের কি বলে, রুল ভাই, আমাদের নেক্সট যেই ব্যাচটা করব, এখানে কতজন পার্টিসিপেন্ট হয়েছে এ পর্যন্ত, মানে রেজিস্ট্রেশন কজন করছে, কতজন করেছে? ইনিশিয়াল রেজিস্ট্রেশন 14 জন করেছে, প্রাথমিক আচ্ছা, রেজিস্ট্রেশন। এখন বাকিটা আসলে দেখা যাক ফাইনালি কতজন ইয়ে হয় আর কি। ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই। এবারে মোটামুটি ম্যাক্সিমাম আমরা 15 জন, 15 জনই রাখবো আর কি, 15 জন হয়তো আশেপাশে হয়ে যাবে মনে হচ্ছে নাকি, দেখা যাক কি হয়। মাউন্ট ভাই, আমার মনে হয় এটা শেষ করি, তাই না? এই হ্যাঁ, হায়দার ভাই, শেষ থ্যাংক করে ইউ। দিন। ভালো, উনি অনেক সময় দিল, ওনার মূল্যবান সময় দিয়েছে। আর আমরা আসলে নেক্সট এস কনসেপ্টিয়া থেকে সার্টিফাইড এনার্জি অডিটর, সার্টিফাইড এনার্জি ম্যানেজার, এ ধরনের কোর্সগুলো কন্টিনিউ শুরু করেছি আর কি। এর আগে 2টা ব্যাচ হয়েছে। আমরা চেষ্টা করতেছি, এনার্জি সেক্টরে দেখতেছি বিশাল মার্কেট আসলে পড়ে আছে পুরোটাই। সেই তুলনায় আমাদের এনার্জি অডিটর একেবারেই নাই। আর আমি যতদূর জানি, সিডাতে অডিট ফার্মে এনলিস্টমেন্টের জন্য অনেকগুলো কোম্পানি অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে। তো সিডাতে আমি গিয়েছিলাম, ওনারা যেটা বললো যে আসলে এখন তারা আসলে ফ্লেক্সিবল রেখেছে সবকিছু, ফ্লেক্সিবল। যে কোম্পানিগুলো এনলিস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে তাদেরকে তারা পারমিশন দিবে। এরপর হয়তো তারা আস্তে আস্তে, যেটা ওই যে বললেন, রুলস রেগুলেশন বা অডিটর, এনার্জি অডিটর রাখার বাধ্যকতা যেটা আছে আর কি, সেদিকে হয়তো তারা ফোকাস হবে। বাট এখন ফ্লেক্সিবল আছে। তো মার্কেটে সুযোগ আছে, যারা আসলে এখন এনার্জি অডিটর হতে পারবে তাদের জন্য কাজের বিশাল স্কোপ পড়ে আছে আর কি। তাই তো না মামুন ভাই, এটাই তো বললেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওটাই। আর ওই যে সারথী ভাই একটা জিজ্ঞেস করছে, স্লাইড বা রেকর্ডেড ভার্সন ক্লাস কি দিবেন কিনা, গ্রুপে দিয়ে দিন এটা নাকি, মানে কি বলে, হ্যাঁ, হ্যাঁ, কোথায় হ্যাঁ, পাওয়া এটা যাবে? এটা আমরা দিয়ে দিব, ওইটা ইউটিউবে আপলোড হবে, তো আমরা দিয়ে দিব, গ্রুপও দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। বাট আচ্ছা, আচ্ছা। শেয়ার করবো। গ্রুপ লিঙ্কটা চাচ্ছিল উনি, হ্যাঁ। উনি ওনাকে কি বলে, আমাদের তো কোনো কোনো গ্রুপ, কোন গ্রুপ নাই তো, না নেক্সট স্টেজের আলাদা? নেক্সট স্টেজের গ্রুপ একটা আছে, আমি গ্রুপ লিংকটা শেয়ার করে দিচ্ছি এখানে, হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হায়দ্র ভাই কালকে তো কি, মানে অফিসে যাবেন আবার নাকি? আপনার হ্যাঁ, সার্টিফিকেটটা পাইলে আপনাকে একটা দেওয়া যায় তো। আপনি তো সার্টিফিকেট পান না এখন, না? না এখনো তো পাইনি।
ঠিক ইনশাল্লাহ আছে, সমস্যা নেই। নেক্সট নেক্সট টাইম। ওকে, ইনশাল্লাহ, সমস্যা নেই। তা মামুন ভাই যে চ্যাট বক্সে যে দিয়েছে আমি লিঙ্ক দিয়েছি, ওখানে জয়েন দিয়ে রাখলে আমরা ওখানে শেয়ার করে দিব, হ্যাঁ, আমাদের ইউটিউব লিঙ্ক সবকিছু, আজকে সেশনটা আর কি। আচ্ছা, আচ্ছা। তো আজকে মনে হয় শেষ হ্যাঁ, করে দেওয়া হলো। মামুন ভাই এটা শেষ করেন, হ্যাঁ, একটু কাইন্ডলি ইয়ে করে ক্লোজ করেন আর কি। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে আসার জন্য। আর দেখা হবে পরবর্তীতে, যদি কোনো কোথাও দেখা ইয়া আর কি রিলেটেড কোনো কিছু কাজ করে থাকেন আর কি। তো হায়দার ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। হায়দার ভাই থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ, ইউ। আপনি অনেক থ্যাংক ইউ। সময় দিলেন আপনার ইয়ে থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। জি ভাই, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।